অসুস্থের কারণ হলো, সর্বপ্রথম কারণ হলো আমাদের বডি 80% অ্যালকালাইন, 20% অ্যাসিডিক। তাহলে আমার বডি যদি 80% অ্যালকালাইন হয় আর 20% অ্যাসিডিক হয়, তাহলে আমাদের কি খাদ্যের প্রয়োজন? তাহলে আমাদের 80% অ্যালকালাইন খাদ্যের প্রয়োজন, 20% অ্যাসিডিক খাদ্যের প্রয়োজন। কিন্তু আমরা খাই এই অ্যালকালাইন ফুডটা আসে কোথা থেকে? শাক সবজি থেকে আসে। কিন্তু আমরা যখন তাকে রান্না করে নিচ্ছি, আমরা যখন তাকে রান্না করে নিচ্ছি, রান্না করে নেওয়ার পরে তাকে এত ঝাল মশলা দিয়ে তাকে সিদ্ধ করে ফেলি, সেই খাবারটা অ্যাসিডিটিতে পরিণত হয়ে যায়। তারপরে মাছ মাংস ডিম যা খাচ্ছি সব অ্যাসিডিটিতে পরিণত হয়ে যায়। আমরা তো মুখের তোয়াজ মতো করে খাবারটা খেয়ে নিই। খাবারটা খাবার পর যখন আমার শরীরের ভিতরে যায়, প্যানক্রিয়াসের ভিতরে যায়, তখন সেই খাবারটা কিন্তু বডি নেয় না। তখন বডি কি করে না, ওই প্যানক্রিয়াসের ভিতরে ওই খাদ্যটাকে পুনরায় অ্যালকালাইনে পরিণত করে। যখন পুনরায় অ্যালকালাইনে পরিণত করতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে শরীর ওখানে কি ব্যবহার করে যে ওই খাদ্যটা অ্যালকালাইনে পরিবর্তন হয়? পরিবর্তন কি করে না, আমাদের শরীরের ভিতরে যে ক্যালসিয়াম স্টোরেজ আছে, সেই ক্যালসিয়ামটা থাকে কোথায়? হাড়ের ভিতরে। সে হাড় থেকে সে ক্যালসিয়ামটাকে চুরি করে। হাড় থেকে ক্যালসিয়াম থেকে নেওয়ার পর সেই খাদ্যটাকে অ্যালকালাইনে পরিবর্তন করে। অ্যালকালাইনে পরিবর্তন করার সময় প্রচুর পরিমাণে এনজাইমের প্রয়োজন হয়। আমরা ওই খাদ্যটাকে সিদ্ধ করে ফেলার পরে এনজাইম নষ্ট হয়ে যায়। তখন ওই প্যানক্রিয়াস থেকে এনজাইমটাকে নিচুড়ে বের করে, বিটা সেল থেকে নিচুড়ে বের করে। তো নিচুড়ে বের করার ফলে কি হয়, সেটা অ্যালকালাইনে পরিবর্তন হয়। তারপরে সেটাকে বডি খায়। ব্লাডে মিশে যায়, ব্লাড যখন নখ থেকে চুল পর্যন্ত সরবরাহ করে বডি খায়। তো এর ফলে কিন্তু দুটো ঘটনা ঘটে গেল। আপনি ভাবেন, যখন নিচুড়ে এনজাইমটাকে বের করতেছে, প্যানক্রিয়াসের সমস্যা এলো এবং বিটা সেলগুলো বারবার তাদের এই যন্ত্রণার কারণে, তাদেরকে আঘাত আনার কারণে তারা কিন্তু একটা সময় গিয়ে ইনসুলিন উৎপাদন করা, কারণ দুর্বল হয়ে যায়। তার কারণে আমাদের শরীরে কি রোগ এলো? ডায়াবেটিস। আর কি না, ওই ক্যালসিয়াম যে পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন আমরা তো নিতে পারছি না, সবটা সিদ্ধ করে শেষ করে খাচ্ছি। তো হাড় থেকে ক্যালসিয়ামটা নেওয়ার ফলে কি হচ্ছে না, আমাদের শরীরের মধ্যে হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা। যখন ক্যালসিয়ামের সমস্যা এলো, হাড় যখন ক্যালসিয়াম পাচ্ছে না, তখন সে কী করবে? বলতেছি যে নাই। সেই কারণে আমাদের শরীরে যন্ত্রণা, ব্যথা, হাঁটু ব্যথা, আমাদের যন্ত্রণা। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের ভাবার দরকার আছে যে আমি কতটা অ্যালকালাইন খাচ্ছি, কতটা অ্যাসিডিক খাচ্ছি। যদি আমরা কাঁচা শাকসবজি ফলের দিকে ঝুঁক বাড়িয়ে দিই, আমরা অ্যালকালাইনের মাত্রা বাড়িয়ে দিই, অটোমেটিক আমার ইমিউন সিস্টেম ঠিক থাকবে, আমার শরীরে বড় ধরনের কোনো রোগ আসবে না। সমাজকে এই শিক্ষাটা দিতে যাওয়ার আগে আমাদের নিজেদের পরিবারকে পরিবর্তন আগে করতে হবে। ঠিক। আর হঠাৎ করে কিছু হয়ে গেছে, সব সময়ের জন্য আমাদের একটা কথা মাথায় রাখবেন, মশলা, এই কথাটা কিন্তু ভারতীয় ভাষা নয়। মশালা এটা ইন্ডিয়ান ভাষা নয়, এটা হিন্দি ভাষার মধ্যে পড়ে না, এটা বাংলা ভাষার মধ্যে পড়ে না, এটা ইংরেজি ভাষার মধ্যে পড়ে না, এটা আরবিয়ান ভাষা। এটা হলো মশালা। ভারতীয় ভাষা কি না, ভারতীয় ভাষা হচ্ছে যে কি বলে এটাকে, হার্বস বা ওষুধ। কি পড়ে না, সবটাই রান্নাঘরে আছে। রান্নাঘরে আপনার আদা আছে, রান্নাঘরে আপনার হলদি আছে, রান্নাঘরে আপনার জিরা আছে, কালো মরিচ আছে, লং আছে, এলাচি আছে, দারুচিনি আছে, ও বাবরে তেজপাতা আছে, মেথি আছে, ধনিয়া আছে, সবই আপনার রান্নাঘরে আছে। আপনাকে হুট করে কিছু বলে কখনোই এলোপ্যাথি ওষুধের প্রয়োজন নেই, এটা সবসময় মাথায় রাখবেন। হঠাৎ করে মাথা ঘুরাচ্ছে, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শরীর ভালো লাগছে না,
দেয়ালের মধ্যে বসে পড়ুন এইভাবে, এটা মনে রাখবেন কিন্তু এইভাবে 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 মারতে হবে। ঠিক আছে, এইভাবে। আর কি করবেন, একটা হেল্পার নেবেন, তাকে বলবেন আদা রসুনটা জোগান দিতে, আপনি চিবা দেবেন, প্যারালাইসিস হবে, তাহলে নিশ্চিত হয়ে যাবেন। আর যদি আর্টিফিশিয়াল থাকে আপনি নিয়ে নেন, নিয়ে নেন, আপনি আর্টিফিশিয়াল মুঠাখানে নিয়ে নেন, নিয়ে আপনি খেয়ে নেন, একটা জিভের তলায় আদা যায়। রসুনটা একদম নিতে থাকুন। কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, থেকে ভালো হবে লাল লঙ্কা, পিছন দিকটা নেবেন লাল লঙ্কা, শুকনা লঙ্কা। শুকনা লঙ্কা যদি নেন কুকিং থেকে খেতে হয়, তার মেন ওষুধটা কথা থেকে কেউ জানি না, পুরোটা চিবিয়ে খেয়ে নেবে। আর না হলেও পিছন দিক থেকে অর্ধেকটা চিবিয়ে খেয়ে নেবে, সামনের দিকে কিছু না। আর ওইটাকে চিড়ে দিলে যে মোটা মোটা একটা বিচা থাকে এবং মোটা একটা পাতলা মাছ থাকে না, মোটা বড়া, ওটার মধ্যে বড় একটাই থাকে, তার মধ্যে একটা বিচা থাকে, ওইটাই মেন ওষুধ। বুঝতে পারছেন? তো আপনার অত জানার দরকার নেই, আপনি চিবিয়ে খেয়ে সেটা করা যায়। আর কি না, আদা রসুন যদি আপনি মানে চিবিয়ে খেয়ে নেন, ও সঙ্গে সঙ্গে ও বমি টমি কোথায় কী আছে সব চলে যাবে, সে বাথরুম ছুটতে হবে। মানে তাকে ঘাম দিয়ে তার চোখ মুখ দিয়ে যতক্ষণ না জল বেরিয়ে যায়, জল খাওয়া যাবে না, গরম হয়ে যায়, ততক্ষণ করবেন জল আর খাওয়া যাবে। জল 8 ঘন্টা পর্যন্ত হ্যাঁ চোখ দিয়ে জল বেরোবে, জল খাবেন। ওই সময়। রীনা ম্যাডাম আর সকালবেলা অজ্ঞান এটা হয়েছিল। স্যার, সকালের দিকে যার এই ধরনের সমস্যা হয়, রাত্রি 2টো 2:30টা 3টার পর যাদের এই সমস্যা হয়, আপনি একদম নিশ্চিত হয়ে যান স্টোভ সঙ্গে সঙ্গে আপনি ওই কাজটা করুন। কাউকে কিচ্ছু আচ্ছা, করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। অজ্ঞান হয়ে গেলে স্যার জিভের তলায় আর যদি অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায় বয়স্ক লোক, সঙ্গে সঙ্গে জিভটাকে তুলবেন, লঙ্কাটা বেটে লঙ্কা গুঁড়া বা লঙ্কা বেটে, বাজারের লঙ্কায় কাজ হবে না, গোটা লঙ্কা থাকবে, তাকে সঙ্গে সঙ্গে থেতো করে জিভের তলায়। জিভের তলায় দিয়ে দেবেন, তো সঙ্গে সঙ্গে গেল অ্যাম্বুলেন্স রাখা পর্যন্ত কাজ হয়ে যাবে। মানে যেটা আমাদের ব্রেনের মধ্যে ব্লাড জমতে শুরু করেছিল, তাকে সাথে সাথে সেখান থেকে সরিয়ে দেবে। একটা শুকনো লঙ্কাতে সময় লাগবে 59 সেকেন্ড। আর আপনাকে অনির্দিষ্ট, আর আপনাকে একটা অ্যাম্বুলেন্স থেকে ডাক্তার বাড়ি যেতে কত সময় লাগতে পারে ভাবুন। তা আমি যদি সম্ভাবনা কিছু না থাকে আমি ডাক্তার বলে যাবো, কিন্তু তার আগে ঘরোয়া এইটুকু ট্রিটমেন্ট করে নিতে অসুবিধা নেই। হঠাৎ প্রেশার বেড়ে গেছে, ওষুধ খেতে যাবে, কিচ্ছু দরকার নেই। প্রত্যেকের বাড়িতে এত বড় একটা বালতি কিনে রাখবে, প্রত্যেকেই একটা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখন তো ম্যাক্সিমাম বাড়িতে গিজার হয়ে গেছে, আমার মতো অভাগা কেউ নেই। সঙ্গে সঙ্গে গরম জল করবেন, বালতিতে দিবেন, হাঁটু পর্যন্ত ডুবিয়ে বসবে, আর একটা তোয়ালাকে গরম করে মাথায় চাপিয়ে দিবেন, একটা কম্বল চাপা দিয়ে দেবেন। দেখবেন আপনার 2 থেকে 5 মিনিট সময় লাগবে প্রেশারটা নামতে, কন্ট্রোল হতে আধ ঘন্টা সময় লাগে, কিন্তু প্রেশারটা সাথে সাথে নামতে থাকবে, কোনো ভয় থাকবে না। এগুলো ঘরোয়া ট্রিটমেন্ট করবেন, এইভাবে বাপ কাকু মানে দাদু ঠাকুমার তারা এইরকম ট্রিটমেন্ট তারা করতো। আমি সেরকম 102-2.5 জ্বর, প্রায় 3-4 দিন গিয়ে বলেছে যে ওই বড় বালতি, 1 বালতি জল নিয়ে গিয়ে বলছে একটু পা ডুবে বসো, আধ ঘন্টা বসো। সর্দি হয়েছে তো বলবেন, খুব সর্দি হয়েছে, সঙ্গে ওষুধ সঙ্গে লাগবে তো? 99, আধ ঘন্টা পর 99। সর্দি হয়েছে তো আপনাদেরকে বলে দিই, আমার ছেলে না 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 105 জ্বর, সবাই জানে এখানে, সবাই সাক্ষী। আমার শ্যামলবাবু আমাকে অনেক দোষারোপ করেছিলেন, অনেক বকাবকি করেছিলেন। 105 জ্বর, 25 দিন কন্টিনিউ ছিল, 26 দিনের দিন জ্বর কাটছে, 27 দিনের দিন ছেলে। প্রচন্ড রিস্কি, এত রিস্কি ছেলের উপর দিয়ে নিয়েছে। আমি বলছি এই রিস্ক কি করে সম্ভব হয়? নেওয়া উচিত। একটাই পদ্ধতি ছিল, ওই জলে বসিয়ে দিতেন যখনই জ্বর বাড়তো। তবে একটা কথা আপনাদেরকে সতর্ক করে দেই, যখনই জ্বর আসবে, যদি বলেন যে জ্বর কি জ্বর বুঝবেন কি করে, কোনো ব্লাড চেক আপের প্রয়োজন নেই। বুঝে যাবেন কি জ্বর। যদি খুব কাঁপুনিতে জ্বর আসে, এক্ষুনি বসে আছে তো হঠাৎ কাঁপুনিতে জ্বর এসে যাবে, ওই অ্যাসিডের কারণে। কিন্তু দেখলেন আজকেও জ্বর এলে একই সেম সিচুয়েশনে যখন বারবার ওই কাঁপুনিতে জ্বর আসে, আপনি ভাববেন একদম ম্যারেজে কোনো ট্রিটমেন্ট নেই, তার ট্রিটমেন্ট একটাই নিম পাতা। নিম পাতা, কালো মেঘ, একটু গোলমরিচ দিয়ে তার সাথে চিবিয়ে খেয়ে নেন, ও কাজ গোলমরিচ আছে, লবঙ্গ ও কাজ হয়ে গেল। আর কিছু আপনাকে ভাবতে হবে না, বাজে ওই জ্বরের মুহূর্তে কেউ ঠান্ডা জল খাবে,
তাহলে জ্বরও যাবে না, কম সর্দিও যাবে না। খাবেন জলের সবসময় প্রভাব, জ্বরে। ধরুন আপনার সকালবেলা আপনি দেখলেন 6টা থেকে 7-8টা পর্যন্ত জ্বরটা 100-র মধ্যে আছে, কিন্তু যখনই 11টা 12টা বাজতেছে জ্বর বাড়তে শুরু হচ্ছে। জ্বরটা বাড়তেছে কথা কেন 12 ঘন্টা 14 ঘন্টা, মানে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত জ্বরটা কিন্তু 104-5 পর্যন্ত ঠেকে যাচ্ছে। তাহলে বুঝে দেবেন এটা টাইফয়েড। এই টাইফয়েডের সিচুয়েশনে একটা করবেন, ওই জ্বর কমানোর পদ্ধতি হলো হাঁটু পর্যন্ত গা ডুবিয়ে গরম জলে বসবেন আর ভালো করে গাটা চাপাবেন, আর 1 গ্লাস জল নেবেন, তাতে 2 ফোঁটা লেবু জল দেবেন, 2 ফোঁটা লেবু দেবেন, সুপ সুপ করে খাবেন গরম জল, সঙ্গে সঙ্গে জল নেবে যাবে। তাহলে ওইটা টাইফয়েডের জ্বর। কী করবেন, বাজার থেকে আপনি সব থেকে মূল্যবান ওষুধ হলো কিশমিশ। কিশমিশ কিনে আনবেন, ওই জ্বরের সময় কিশমিশ খাওয়াবেন। 2 দিন 3 দিন দেখবেন, যে সময়টা দেখবেন জ্বর নেই, একটা পিপা পাতা পাড়বেন, ভালো করে থেতো করে তার জলটা খেয়ে নেবেন। বাস শিউলি পাতায় তো আমার দারুণ কাজ করে, দারুণ। শিউলি পাতাতেও হয়ে যাবে। না পেঁপে পাতাটা ডেঙ্গুর ম্যাডাম, সময়। কিছু বলবেন? হ্যাঁ, দেখবেন ওই পিপা পাতা খাওয়ার পরে দেখবেন একটা না খুব আসবে, গরম ভাব আসবে শরীরে। ঠিক আছে, বা শিউলি পাতাও খেতে পারেন। শিউলি পাতা আছে, পেঁপে পাতা এই বর্ষার টাইমে একবার হলেও খাওয়া উচিত। মাসে 1 দিন 2 দিন 3 দিন খাওয়া উচিত। ওটার পরিমাণটা কতটা? কোনো মেডিসিন তো আপনি করলেন, আপনি কেমিক্যাল তো দিলেন না, মেডিসিন তো হলো না, খাবার হলো। কোনো মাপ নেই। হনুমানগুলো এসে পেঁপে পাতা হনুমানগুলো এসে গ্যাস আপনি আর আপনি এমনি ফ্রি বান্ডে বলতে গেলে বিশ্বাস। সেকেন্ড পার্টে আছি বিজনেস। এইটা আলমগীর বাবু কদিন আগে, এই 2-3 দিন আগে যে ঘটনাটা বললো, যে কেউ একজন ফোন করে আমাদের এই কথা বলছে, তখন রাত্রি 9:30 10টা বাজে। এখন কথা হচ্ছে যে আমার ওই কথাটা মাইন্ডে আমি লেইনি কেন না। আমি যখন এই বিজনেসটাকে শুরু করেছিলাম, লোকে বাড়ি বাড়ি যেতাম, লোক আমাকে কুকুরের মতো দেখে যেত, লোক বিশ্বাস করতো না, আমি বিশ্বাস করানোর চেষ্টা করি। আমি চলতে গেছি আমার রাস্তায়, ধীরে ধীরে আমার ব্যবসা বাড়তে গেছে। আজকে আমি আপনাদের সামনে, একদিনে কোনো কিছু হয় না। লোকে বাড়িতে প্রোডাক্ট নিয়ে গেছে, আমাকে ব্যাগ সমেত ফিকে দিয়ে বাইরে বের করে দিয়ে, লোকের বাড়ি বাড়ি গেছি আমি। আমার এলাকাতে কেউ জানে না আমি এই রিয়েকশন চা বিক্রি করি, এই কথা জানে না, এরকম কেউ নেই, এরকম কিন্তু কেউ কেউ নেই। খায়নি। আবার হাই রিস্ক ডেবরার চকের উপরে এই কোম্পানির একজনকে বসিয়ে দোকান শুরু করা হবে, কেউ খেতে চায় না। আজকে গিয়ে দেখুন দোকানে ভিড় গিয়ে দোকানটা খোলা থাকলে মার্কেট গন্ডগোল লেগে যাচ্ছে। গিয়ে দেখুন যে দোকানটা সেল কি আছে। শুধু এই কোম্পানির চা কফি বিক্রি হয়, অন্য কিছু সে বিক্রি করেই না, অন্য কিছু সে বানায়ই না। একটা কথা আমি বলি, আমি একদিন চা খেতে গেছি, থেকে বিকেলবেলা এসে প্রবলেমটা কি, বিকেলে দোকানটা 1 ঘন্টা পরে লেটে খোলা হয়েছে বলে, লোক ডিএক্সএনের চা কফি পায়নি বলে সেখানে এমনকি গন্ডগোল পর্যন্ত লাগতে শুরু হয়ে গেছে। তার মানে ভাবুন ডিএক্সএন কোথায় পৌঁছেছে বা পৌঁছতে যাচ্ছে, শুধুমাত্র আমরা এই এটা একটা রেকর্ড যে মানে এরকম একটা বাজারের উপরে একটাই দোকান যেখানে ডিএক্সএনের চা কফি বিক্রি হয় এবং লোক লাইনে থাকে। উড়িষ্যা আমার এবারে নকল করতে শুরু করেছে। কতগুলো ফটো পাঠাবো, আমাকে ডেকে ওখানে একটাকে শুরু করিয়েছিলাম, তারা এখন প্রতি হাটে হাটে শুরু করে। বুঝতে পেরেছেন? দেখুন, ব্যবসা করতে গেলে লজ্জা করলে চলবে না, মারতে হবে। আর আমাদের ওইটাই একটা সমস্যা হয়। ব্যবসা করতে গেলে যে যার যত মাগা স্টাইল ভালো, মাগা স্টাইল যার যত ভালো, সে তত কেনা। দেখবেন আমাদের ভারতীয় মার্কেট যখন 10টার সময় ওপেনিং হবে, ওপেন হওয়ার সাথে সাথে টাটা বসে আছে, বিড়লা বসে আছে, গোয়েঙ্কা বসে আছে, বলে দাও দাও দাও, তারা মাগছে। আর আপনার টাকাই কিন্তু তার ব্যবসা চলছে, কারো ইনভেস্ট নেই। খুব গুরুত্ব দিয়ে কথাটা বুঝবেন। কিন্তু আপনি যখনই শেয়ার বাজারটা ওপেন করলো, আপনি দেখলেন যে ইকুইটি শেয়ার কালকে ছিল 4 টাকা 25 পয়সা,
এখন দেখাচ্ছে 4 টাকা 15 পয়সা, আপনি সঙ্গে সঙ্গে ওই টাকাটা ওখানে ইনভেস্ট করে দেবেন। টাকাটা কার? আপনার। ইউজ করতেছে কে? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি। আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 10,000। আপনার মতো 100 জন করে দিলেন। ইন্টু 100 কত টাকা ইনভেস্ট হলো? 10 লাখ। কত টাকা? সে কারো কাছে মাগেনি কিন্তু, ফলালে কিন্তু বেড়ায়নি, কিন্তু তার ফলাটা হলো এটা। হুম। তো একজন টাটা তার ব্যবসা চালানোর জন্য পয়সা মাগতেছে, লজ্জা পায় না। সে ভিক্ষা মাগতে তার লজ্জা লাগে না, একজন আদমানির লাগে না, একটা মানে এত বড় বড় কোম্পানি যারা আছে, রাহুল বাজাজের লাগে না, তাহলে আমরা কি বলুন? আমরা ছোটখাটো তাই যে মাগে ভালো, যে মাগে তার চলে, যে ভালো মাগে তার ভালো চলে। মানে দেখতে মাথার হবে মুখ আপনি খাবি যদি। কোন স্টাইলে মাগছেন। যে আমি বলবো এরকম কথা, আমি বলবো কথাটাকেই যদি আমি আনি, তাহলে ডক্টর এস রঞ্জন, জানি এনার নাম শুনেছি, যিনি বর্তমানে রাষ্ট্রপতি প্যানেলের ডক্টর, কন্টিনিউ 15 বছর ধরে আছেন। উনি কেন ডার্মা প্রচার কেন করছেন? উনি একজন গোল্ড মেডেলিস্ট, উনি কেন ডার্মা প্রচার করছেন? ওনার কি প্রয়োজন আছে? উনি তো রাষ্ট্রপতি প্যানেলের ডাক্তার, উনি যেই জায়গাতে পৌঁছে গেছেন, ওনার 10 পিঁড়ি বসে, প্রয়োজন নেই ওনার কিছু, কিন্তু উনি কেন ডার্মা নিয়ে প্রচার করছেন? নাম্বার 1। নাম্বার 2, ডক্টর রত্না বাসু পাল, যিনি মানে চেন্নাই মেডিকেল কলেজের প্রফেসর এবং ইনচার্জে ছিল, যেখানে ক্যান্সার নিয়ে রিসার্চ হয়। ওনার কি দরকার পড়েছে কেন ডার্মা স্প্যারুলিনা? উনি স্প্যারুলিনাটাকে প্রচুর পরিমাণে প্রচার করেন, কী প্রয়োজন? যদি ওনার প্রয়োজন থেকে থাকে, যে এটা প্রয়োজন আছে মানুষের, তার সাথে টাকারও প্রয়োজন আছে, তাহলে আমাদের কিন্তু কোথায় সমস্যা? আমাদের সমস্যা কোথায়? নিজেরা ট্যালি করুন। যে পৃথিবীতে এসেছি, আমাকে সংসার চালাতে হবে, তার জন্য আমার একটা রোজগারের জায়গা থাকবেই। তাছাড়া এমন একটা কাজ আমি করি যেখানে আমার কিছু নামও। আচ্ছা, আমরা যে প্রফেশনের মধ্যে আছি, সেখানে কতটা নাম থাকতে পারে বলে মনে হয়? ওইখানেই সীমাবদ্ধ। আচ্ছা, ওই যেটুকু আছে সেখানেই সীমাবদ্ধ। সেখানেই সীমাবদ্ধ। ধরুন একজন ব্যাংক ম্যানেজার। আচ্ছা, আমাদের ভারতের, আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ান দেবরাতে স্টেট ব্যাংকের ম্যানেজার কি জানি না, জানেন? আচ্ছা, বেতন কত হতে পারে? অনেক 1 লাখ ধরো। 1 লাখ। এরকম কি বেতন হয়? 5 লাখ। জানি না। আচ্ছা, এই 1 লাখ বেতন পায় কেউ, যদি জানি না। ডিরেকশনে একজন 1 লাখ টাকা বেতন পায়, তাকে কত লোক জানতে পারে? অনেক লোক। আর কতজনকে পাওয়া হবে? তো কয়েকটা স্টেট জানি, আচ্ছা, কয়েকটা স্টেট জেনে যাবে। আচ্ছা, ঠিক আছে। যে 1 লাখ বিজনেস করছে, হ্যাঁ, business। একটু জানাটা নাম, মানি, সিকিউরিটি, নাম, মানি, সিকিউরিটি দিয়ে কথা হবে। হ্যাঁ, হোক। ঠিক আছে? তাহলে যে 1 লাখ টাকা পাচ্ছে, তার নামও নেই, আপনি তো চিনেন না? না, বললেন। চিনি নি। আচ্ছা, ওই মানিটা কিন্তু তার থাকবে, থাকবে। মানিটা থাকবে, কিন্তু security কিন্তু এই মানিটা সিকিউরিটি কিছু নেই। না। বা উনি 1 লাখ টাকা বেতন পাচ্ছেন, ওনার ছেলে কালকে ওই 1 লাখ টাকা থেকেই শুরু করবে, এরকম কোনো গ্যারান্টি আছে? না। আছে? 100 ধরুন একজন চপ দোকানি, কি একজন সিঙ্গাড়া দোকানি, কি একজন চা দোকানি, মিন্স অজয়বাবু। অজয়বাবু একজন চা দোকানি, পার ডে সে 10,000 টাকা চা সেল করে। অজয়বাবু যদি আজকে মারা যায়, ওনার ছেলে যদি এই দোকানে বসে, তাহলে ওনার ছেলে কিন্তু 0 থেকে শুরু করবে। করবে কি? না। তাহলে কোথা থেকে শুরু Running। করবে? সে 10,000 টাকা থেকে শুরু করবে। আবার ধরুন সন্তোষবাবু যখন বেঁচে ছিলেন, উনি ওনার রোজগার 60,000 টাকা ছেড়ে দিয়ে গেছেন পরিবারকে। আজকে ওনার ছেলে 1,60,000 টাকা রোজগার করে। রোজগার। তার মানে ওনার ছেলেকে কিন্তু 0 থেকে শুরু করতে হয়। ঠিক। 60 থেকে শুরু হবে। ঠিক? তার মানে এই যে লোকটা ডিরেকশন করবে, সেই লোকটার নামও থাকবে, তার সিকিউরিটিও থাকবে।
জেনারেশন টু জেনারেশন, এবং তার মানিয়েও মানিয়েও থাকবে। অভাব হবে, অ্যাভেলেবেল হবে। তাহলে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিসের এমন অভাব হচ্ছে যেটাকে আমরা গ্রোথ করতে পারছি? কোথায় পাবো সেই জায়গা? আরে শখ এমন জিনিস আপনি যদি পয়সাকে ঠিকঠাক হিসাব করে না রাখেন, পয়সার মুখ বাঁকা আপনার কাছে থাকে। আর পয়সাকে ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। আর আপনি কাউকে ধার দেবেন না, ধার দিলে ব্যবসা শেষ। ধার দিলে ব্যবসা শেষ, দ্বিতীয়বার আপনার কাছে আসবে। যত ভালো প্রোডাক্ট, বউকে ধার দিলেও হিসাব লিখে রাখতে হবে, নাহলে বউ সংসার করবে, সে গুটি কাটিয়ে পালিয়ে। পয়সার হিসাব পয়সার জায়গায় থাকে, আর সম্পর্কটা সম্পর্কে। কখনো পয়সার জন্যই সম্পর্ক নষ্ট হয়। ওই জন্য পয়সাটাকে আগে গুছিয়ে রাখে, সম্পর্ক নষ্ট করে। আমাকে কেউ যদি বলে স্যার আপনাকে পয়সা দিচ্ছি 10 মিনিট পরে, আমি প্ল্যান করে নিলাম যে এবারে আমি এটা অর্ডার করবো, এটা করবো, তাহলে আমার এটা হয়ে যাবে। আমি 10 মিনিটে পয়সা নিয়ে আমি ফোন করি, স্যার দেখুন আমি অর্ডার করতে, কেন আমি অর্ডারটা রেডি করে ফেলি। কথাটা বুঝা গেল? তো সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের প্রয়োজন আছে যে আমি আমার পরিবারকে সিক্রেট করব। আজকে যদি আমি মারা যাই, আমি তো সারা জীবন ফুটপাতে কাটিয়েছি, এখনো ফুটপাতেই থাকি, ফুটপাতেই আমি। আজকে যদি আমি মারা যাই, এই ব্যবসার যে সিচুয়েশনটা আছে, আমার ছেলে কিন্তু, আমার স্ত্রী কিন্তু ওখান থেকেই শুরু করে। ধরুন আজকে আমি 40,000 টাকা কি 50,000 টাকা রোজগার করছি, আমার স্ত্রী কিন্তু ওই জায়গা থেকে। কিন্তু এখন চাকরিওয়ালা লোকের স্ত্রী ওই জায়গা থেকে শুরু করতে পারবে না। তাহলে বেনিফিটটা কোথায়? 2004 পর্যন্ত ছিল পেনশন, কোথায়? পেনশন নেই। আমি যদি এইটুকু জিনিস না বুঝতে পারি, এইটুকু সিম্পল ভাবে যদি এই জিনিসটাকে না বুঝতে পারি, আমার কাছে হাতিয়ার আছে। লোক মদ বিক্রি করে রাজা হচ্ছে, হ্যাঁ বাজে জিনিস। হ্যাঁ, বাজে জিনিস খেয়ে করে লোক মদ বিক্রি করে রাজা হচ্ছে। আপনি এটা করে করতে পারেন? একটা লোককে যদি মদ খাওয়ার জন্য ইমপ্রেস করতে পারে, আপনি একটা লোককে ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন না। শুধু ট্রেনিংয়ের প্রয়োজন। ট্রেনিংয়ের মাধ্যমেই আতঙ্কবাদী তৈরি হয়, আর ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু সৈন্যবাহিনী। সৈন্যবাহিনী তৈরি হয়। আবার ট্রেনিংয়ের মাধ্যমেই লোক একটা ভালো জায়গা পায়, আইএস অফিসার হয়। এই জায়গাটা কিন্তু আমাদের, আমরা যখন মিটিং কল করি, স্যার ওই তো আপনি বলবেন গিয়ে লাগবে। বংশীবাবু প্রতিদিন ম্যাথ পড়ায়, ছাত্র যদি বলে ও তো আজকেও বংশীবাবু পড়াবো, আমি যাবো না, ছাত্রটার শিক্ষা হবে বলে মনে হয়? হ্যাঁ, আপনি ড্রয়িং করান, সে বলে ও স্যারকে তো দেখি ছাত্র এরকম করে ড্রয়িং করে দেয়, আর যাবো না আমি, হয়ে যাবে। সে আদৌ বলতে পারবে তো? মিটিং, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ডের প্রয়োজন আছে। কারণ আমি এত মিটিং করেছি, আজকে যে অ্যালকালাইন ফুডের ব্যাপারটা আপনার দিকে বললাম, এই কথা কিন্তু আমি কোনোদিন আসবো না বলেন। কত মারাত্মক, কত গুরুত্বপূর্ণ কথা দেব। কারণ আমি বলতে প্রত্যেকটা আমরা সময় ভুলেই থাকে। যাই। কিছু না কিছু থাকবে নতুন। কথাটা বুঝা গেল? তো এখন কথা হচ্ছে যে তাহলে ব্যবসাকে ডেভেলপ করবো কী করে? ব্যবসাকে ডেভেলপ করার নিয়ম হলো, সর্বপ্রথম হচ্ছে যে হোম মিটিং, তারপর হচ্ছে উইকলি মিটিং, তারপর মান্থলি মিটিং, তারপর হচ্ছে যে সেমিনার, তারপর হচ্ছে DTW, এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম। এইগুলো প্রতি মাসে যদি প্রত্যেকটা জিনিসকে ফলো না করা হয়, তাহলে কেউ লিডার হতে পারবে না, ব্যবসা চলবেই না, তাসে ঘরের মতো রেখে দেবে। আর ব্যবসা শুরু করুন, তার বাড়িতে ঢুকুন, চা দিয়ে শুরু করুন। আর যদি তার বাড়িতে চা নেই, চা খাবেন না, বলে আমি ওই চা ছাড়া খাই না, তার থেকেও ভালো হবে আপনি পকেটে একটা কফি পাউচ বা চায়ের ডিবা নিয়ে যান। যে এটা গরম জল করে আমাকে দিন, সব থেকে এইটা নতুন কিন্তু। সব থেকে ভালো ব্যবসা হবে। আপনি জানেন না, আমি কোথাও গেলে আমার পকেটে কফি থাকে,
আর আমি কোথাও গেলে আমার গরম জলে কেটলি ওঠে। আমি যার বাড়িতে গেলে নিশ্চিত পাবো তার বাড়িতে আমি নিই। কিন্তু যখন আমি নতুন কোনো প্রোগ্রামে যাই আমার সঙ্গে এটা থাকেই যাবে। আমি একবারের জায়গায় ছবার খাই, লোককে দেখে লোক যাতে ইচ্ছা করে যে এটা কী আছে। আমি এরকম প্লাস্টিকের বোতলে তো কফি গুলে নিয়ে বাসে সফর করি, ট্রেনে যাই, যাতে লোক জিজ্ঞেস করে এটা কি। কথা বুঝে গেল? তো তাহলে আমরা সেই যে 3 মাসে সেমিনার করেছিলাম, তারপরে আর কোনো সেমিনারই নেই। প্রত্যেক মাসের আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা মাসের দ্বিতীয় শনিবার আর না প্রথম শনিবার আর লাস্ট থার্ড শনিবার আমরা মিটিং করব, সেমিনার মিটিং করব, লিডাররা আসবে, কেউ আসে না। কী করে বুঝবেন যে কী অফার আসছে? কী করে বুঝবেন যে আর একটা নতুন প্রোডাক্ট কী করে এলো? 3 মাস পরে যদি একটা মিটিং করি তাহলে সমস্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা করা যাবে কি? সম্ভব না।